গত ক্লাসে আমরা এই প্রোফেজটা পড়ছিলাম না, এবং প্রোফেজের ধাপগুলো সম্পর্কে পড়ছি। তাহলে আজকে আমাদের পড়া হলো প্রোফেজের পরে কি আছে এখানে, কিন্তু মানে প্রোফেজের পরে কি প্রো মেটাফেজ নাই, কিন্তু কি আছে মেটাফেজ আছে। তো মেটাফেজ 1 সম্পর্কে পড়বো। তো আগেরটার মধ্যে কি ছিল বলতো, আমরা মাইটোসিসে পড়ছিলাম। মেটাফেজে কি হয়েছিল বলতো, আমাদের ক্রোমোজোম গুলো অনেক মোটা খাটো হয়, তাই না, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এবং শেষের দিকে কি হয়, সেন্টিমিটার পরপর বিভক্ত হয়। তবে এখানে কোনো সেন্টিমিটার পরপর বিভক্ত দেখা যায় না। কি কি দেখা যায় আমি একটু পড়ে দেখি কি বলছে। তাহলে এখানে কি ছিল বলতো, আমরা জানি যে ওই প্যাকাটিন পর্যায়ে কি করছে, জোড়া বাস ছিল না, বাইভ্যালেন্ট তৈরি করেছিল। কয় ভ্যালেন্ট? 2 ভ্যালেন্ট না, হ্যাঁ জাইগোটিনে জোড়া বাসছে আর কি। তো বাইভ্যালেন্ট তৈরি করছিল। তো এখানে দেখো বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার কি স্ব স্ব মেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরে অবস্থান করে, ঠিক আছে। তাই কি করবে, যে মনে করো স্ব স্ব মেরুর দিকে। তা আমরা জানি যেমন ওখানেও যেমন কি দেখছিলাম বলতো, অ্যানাফেসে কি দেখছিলাম, চলন ঘটে না মেরুর দিকে, এদের ক্ষেত্রেও ওটা একটু মেরুমুখী হয় চলন ঘটার জন্য যে হবে এরকম অবস্থা। তো আমরা একটু দেখতে পারবো এখানে যে মেটাফেজ 1, বুঝছো, এই দেখো মেরুর দিকে, বুঝছো, একটা এক মেরুর দিকে, অন্যটা অন্য মেরুর দিকে, সবসময় মেরুর দিকে এটা বলছে হচ্ছে সমদূরত্বে অবস্থান করবে। এবং কতিপয় ট্রাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমগুলো কি থাকবে, সেন্টোমিয়ার যুক্ত থাকবে। ট্রাকশন ফাইবার থেকে কি থাকবে, হ্যাঁ সেন্টোমিয়ার গুলো যুক্ত থাকবে। ওকে, এখানে কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। কোথায়, এইভাবে এখানে দরকার নেই, সামনে দরকার আছে। এটা তো আমাদের কি তৈরি হচ্ছে বলো তো, এটা মানে এটা হলো এখানে তো আমাদের, হ্যাঁ একটু পরে দেখো, হ্যাঁ এখানে তো মনে করো যে আমাদের এইগুলা তৈরি হচ্ছে না, মানে আমাদের ক্রোমোজোমের কি মাঝ বরাবর ভাগ হচ্ছে, কোনো সেন্টিমিটার বরাবর বিভক্ত হচ্ছে না। তো দরকার নেই, তো একটু পরে যখন দরকার হবে তখন হচ্ছে। তো দেখো তাহলে এটা হলো, তারপরে কি হলো, মাইটোটিক মেটাফেজের মতো এই পর্যায়ে সেন্টোমিয়ার বিভক্ত হয় না। ক্রোমোজোমের মধ্যে কি হয় না, মধ্যে লুপ সৃষ্টি হয়। লুপ মানে কি, এই দেখো এই যে এখানে কি লুপ সৃষ্টি হয়েছে না, হ্যাঁ ক্রোমোজোমের মধ্যে এখানে কি তৈরি হয়েছে বলতো, লুপ তৈরি হয়েছে। ওকে, লুপ তৈরি হয়। ক্রোমোজোম গুলো আরো কি হবে, খাটো এবং মোটা হবে, যেহেতু এখানে জল বিয়োজন চলছে। এবং বাইভ্যালেন্টের ক্রোমোজোমটা কি হবে, ট্রাকশন ফাইবারের টানে কি হয়, পৃথক হতে থাকলে এক পর্যায়ে কি হবে, সমত্ব ঘটে। বুঝতে পারছো? তাহলে এগুলা কি হতে থাকে বলতো, এই যে একটা জোড়া ছিল, জোড়ার মধ্যে কি হচ্ছে বলতো, এরা পৃথক হয়ে যাচ্ছে না, জোড়াগুলো কি হয়ে যাচ্ছে বলতো, পৃথক হয়ে যাচ্ছে। ওকে, এটা মনে রাখতে হবে। ওকে, জোড়া পৃথক হয়ে যাচ্ছে। তো পৃথক হয়ে যাচ্ছে মানে কি, তার মানে একটু পরে কি পৃথক হয়ে মানে পৃথক হওয়া শুরু করছে যাবে। তাহলে পরেরটা কি বলতো, কিন্তু আমরা এখানে দেখছিলাম কি বলতো, মেটাফেজ পর্যায়ে মাইটোসিসের মধ্যে দেখছিলাম আমরা কি দেখছিলাম, মেটাফেজ পর্যায়ে কি হয়, বিভক্ত হয়। কিন্তু এখানে কি হয়েছে, এখানে কিন্তু হয় নাই। আর সেন্টোমিয়ার পর বিভক্ত, এখানে তোমার দুইটাতে জোড়া ছিল, বাইভ্যালেন্ট কিন্তু আলাদা হয় নাই, হতে শুরু করে যখন, তখনই কি করে আমাদের শেষ। তারপরে আসে অ্যানাফেজ। এই পর্যায়ে এসে হোমোলোগাস ক্রোমোজোম কি করবে, পৃথক হয়ে যায়। হোমোলোগাস দুইটাতে জোড়া বাঁধা ছিল, জোড়া দুইটা আলাদা হয়ে যাবে, কিন্তু ক্রোমোজোমের কিন্তু ভাগ হচ্ছে না কোনো, দুইটা ছিল দুইটা আলাদা হয়ে গেল এটা। এবং বাইভ্যালেন্টের দুইটি ক্রোমোজোম কি করবে, বিপরীত মেরুর দিকে ধাবিত হবে। এই দেখো, একটা গেল দিকে, অন্যটা হলো অন্যদিকে চলে আসলো, দুই মেরুর দিকে চলে গেল। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো জোড়ায় জোড়ায় ছিল, 2 মেরুতে চলে গেল, তার মানে কি হবে, ক্রোমোজোম কি হলো, অর্ধেক গেলো এক পাশে, অর্ধেক হলো অনেক পাশে, অর্ধেক ভাগ হয়ে গেল না। ওকে, অর্ধেক হয়ে গেল। আমরা যাওয়ার সময় দেখো বিভিন্ন আকৃতির হয়, আগের মতোই। এই যে এই আকৃতি মানে আমাদের এই যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে বিভিন্ন আকৃতি হয়, VLGI কি হয়, VLGI, ঠিক আছে, মেটাসিস্টিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক নামগুলা। এবং সব ক্ষেত্রে কি হবে, চলনকালে সেন্ট্রোমিয়ার অলওয়েজ কি হয়, অগ্রগামী, আগে পড়ছিলাম, বাহুগুলো অনুগামী, এগুলো কথাগুলো বলছে। ওকে, এবং এখানে মেন কথা যেটা, এখানে কিন্তু দেখো আমাদের সেন্ট্রোমিয়ার পর্ব কোনো বিভক্ত হয় নাই, অবিভক্তি আছে ক্রোমোজোমগুলো, শুধু ক্রোমোজোম কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে, অর্ধেকগুলো গেছে এক মেরুর দিকে, বাকিগুলো তার বিপরীত মেরুর দিকে চলে গেছে। ওকে, বুঝতে পারছো? আর মানে প্রতি মেরুতে ক্রোমোজোম কত হয়ে গেল, 2n এর পরিবর্তে n হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, এখন যদি মনে করো এখানে একটা কি হয়ে যায়, নিউক্লিয়াস, মানে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, দুইটা আলাদা করে চললো না, নিউক্লিয়াস চলো না, নিউক্লিয়াস গুলো কি হলো, ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল না, এই জন্য এটাকে বলা হয় রাসমূলক বিভাজন। বুঝতে পারছো? পরবর্তী ধাপে যেমন টেলোফেজ পর্যায়ে, কি পর্যায়ে, এই পর্যায়ে কি হবে, এই যে দুই পাশে যে মনে করো আমাদের যে ক্রোমোজোম গুলো আলাদা হয়ে গেল, এর চারপাশে কি তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে দুইটা অপত্য নিউক্লিয়াসে তৈরি হলো, এবং নিউক্লিয়াস গুলোতে কি হবে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। ওকে, তাহলে টেলোফেজ 1 হলো মায়োসিসের
ওয়ানের শেষ পর্যায়ে। এ পর্যায়ে শুরুতে অবস্থিত এন সংখ্যক ক্রোমোজোমের চারদিকে কি হবে? নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়। বুঝতে পারছো? নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হলো, ওকে, তৈরি হয়। এবং অভ্যন্তরে নিউক্লিওলাসের কি ঘটে? আবির্ভাব ঘটে। আমরা মাইটোসিসে কি দেখছিলাম বলো তো? টেলোফেজ পর্যায়ে কি ঘটে? নিউক্লিওলাসের নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব করে। তো এখানেও ঘটছে, এখানেও ঘটলো কিন্তু। এবং নিউক্লিয়াসে জলযোজন ঘটবে। তাহলে কি হবে? জলযোজন করলে কি হবে? আর সুতার মতো হবে, অদৃশ্যমান দিকে যাবে, ক্রোমাটিন তৈরি হবে। এখানে তাই ঘটবে। তাহলে এই যে শুরু হতে থাকবে এবং কাজে রঞ্জন ধারণ ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। আগে দেখছিলাম কি প্রোফেজে রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, টেলোফেজে হ্রাস পাইতো। এখানেও তাই, সেম কিন্তু সব। ফলে ক্রমান্বয়ে কি হবে? দৃষ্টি আড়ালে চলে গেল। তবে এই যে টেলোফেজ বললাম, টেলোফেজের মাধ্যমে কি হলো বলো তো? আমাদের দুইটা অপত্য নিউক্লিয়াসের তৈরি হলো। তবে সকল প্রাণীতে কিন্তু টেলোফেজ আবার হয়ও না। ঠিক আছে, সকল প্রাণীতে টেলোফেজ হয় না। কোনটাতে হয় না? কারণ টেলোফেজ না হয়েই আছে, অনেক প্রাণী আছে নিম্ন শ্রেণীর, না হয়ে কি করে? মেটাফেজ আমাদের মিসিস 2 তে চলে যায়। অর্থাৎ মুক্ত অবস্থায় কি হয়? আবার নিউক্লিয়াসগুলো বিভাজন হয়। বুঝতে পারছো? মানে কপি হয় আর কি, মাইটোসিস ঘটে। বুঝতে পারছো? তাহলে আমরা একটু দেখি এখানে কি বলছে। প্রজাতির ভিন্নতা অনুসারে টেলোফেজ 1 পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে। ওকে, অর্থাৎ কোষের বিষুবীয় অঞ্চল কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম সমান দুভাগে বিভক্ত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হতে পারে। বুঝতে পারছো? মানে কি, এই যে কিছু ক্ষেত্রে কি হতে পারে আমাদের, এই যে এখানে কি হতে পারে না, সাইটোকাইনেসিস মানে টেলোফেজের পরে মেনলি কি হয় বলো তো? সাইটোকাইনেসিস মাইটোসিস দেখছিলাম। তো কতিপয় উদ্ভিদে এটাও হতে পারে যে এখানে সাইটোকাইনেসিস হয়ে গেল, এখানেই শেষ, দুইটা কোষ হল শুধু, চারটে আর হওয়ার উপায় আছে? এরকম হতে পারে। মুক্ত পরে বিভাজিত হয়ে 4টা 5টা 10টা যাই হোক, ওটা পরের ব্যাপার। তো মাইটোসিসের মতো দুইটা কোষ হয়ে গেল, কিন্তু কোষ দুইটাতে কি হলো? হ্রাসমূলক বিভাজন হলো। আবার কিছু উদ্ভিদ আছে যেটা বললাম, এদের মধ্যে কোষ প্লেট না তৈরি হয় কি হবে? এখানে আবার বিভাজন হবে, সাইটোকাইনেসিস হলো না, এরকমও হয়। এটাই বলছে যে কতিপয় উদ্ভিদের টেলোফেজ 1 পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে এবং কোষের বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম কি হবে? সমান দুইভাবে বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হতে পারে। অথবা কি হতে পারে? কোষ প্লেট সৃষ্টি না হয়ে মায়োসিস 2 এর প্রোফেজ পর্যায়ে শুরু হয়ে যেতে পারে। এখানে উল্লেখ্য যে মায়োসিসের টেলোফেজ 1 শেষে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তার প্রতিটি কি আছে? এন সংখ্যক ক্রোমোজোম আছে থাকে। এবং অনেক প্রজাতিতে টেলোফেজ 1 ঘটে না। বুঝতে পারছো? তাহলে কি বললাম, কারো ক্ষেত্রে কি ঘটে না? টেলোফেজও ঘটে না। কারো ক্ষেত্রে টেলোফেজ ঘটে, কিন্তু টেলোফেজের কি পরে সাইটোকাইনেসিস ঘটে না। পরে ডাইরেক্ট শুরু হয়ে যায় কি? মেটাফেজ, মানে আমাদের মায়োসিস 2 শুরু হয়ে যায়। বুঝতে পারছো বিষয়গুলো? তাহলে এটা একটা মনে রাখতে হবে। তবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, বিষয়টা একটু বললাম, মনে রাখলাম। তবে ইম্পর্টেন্ট জিনিস কোনগুলা? প্রফেশনের ধাপগুলা, 5টা ধাপ। এবং তার মধ্যে ওই যে কোনটার মধ্যে কি ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কিছু এগুলো ইম্পর্টেন্ট না। এরপরে দেখবো যে কাইজমা ঘটে। কাইজমাটা মানে ক্রসিং ওভারটা একটু ইম্পর্টেন্ট। ক নাম্বার আসে ক্রসিং ওভার কি বলতে কি বোঝে ব্যাখ্যা করো। এটা ক্রসিং ওভারটা কিন্তু ওই 5 ধাপের মধ্যেই পড়ে, মানে প্রোফেজের ধাপগুলোর মধ্যেই পড়ে। তো দেখো এখন হলো ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস মানে কি? অর্থাৎ প্রোফেজ 1 এবং প্রোফেজ 2 এর মধ্যবর্তী দশাকে কি বলবো? ইন্টারকাইনেসিস। তো মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তি অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে কি বলা হয়? ইন্টারকাইনেসিস বলা হয়ে থাকে। এই সময় কি করবে? আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, কিন্তু ডিএনএ প্রতিলেপন হয় না। এই জিনিসটা ভুল করে ছেলেপেলে। কি কাজ করে? আরএনএ তৈরি হয়, সংশ্লেষিত হয় এবং প্রোটিন, কিন্তু ডিএনএ হয় না। পরীক্ষা আসে যে ইন্টারকাইনেসিস দশায় বা প্রোফেজ 1 মিয়োসিস 1 এবং 2 এর মধ্যবর্তী সময়ে নিচের কোনটি সংশ্লেষিত হয় না, বা নিচের তখন কি দেওয়া থাকে? উল্টা, মানে কোনটি হয় তখন এই উল্টা পাল্টা দেওয়া থাকে, বা কোনটি হয় না, 3টা দেওয়া থাকে, মানে এই 2টা দেওয়া থাকে। আর ডিএনএ প্রতিরূপ কি ইন্টারফেসে তৈরি হয়, মানে একটু ভুলভাল হয় আর কি এখানে, বুঝছো? ডিএনএ অনেকেই দিয়ে দেয়, ডিএনএ হয়, মানে দেবে হলো তার মেইনলি কি ডিএনএ প্রতিলেপনটা অনেক আগে হয়ে যায়, আমরা জানি না, বিশ্রাম দশা ইন্টারফেসে হয়ে যায় না, ইন্টারফেজে হয় ভাই। ওখানে হয়ে যায়। সো এখানে আর দরকার পড়ে না। দেখো এই তাহলে আমাদের মায়োসিস 2 এটা কি? এটা কি পড়াইতে হবে? খালি একটু বলে যাই এমনিতেই। তার এটা হলো হুবহু কপি অফ মাইটোসিস। এই যে এখানে দেখো তো 2টা নিউক্লিয়াস তৈরি হয়েছে না? তা 2টা নিউক্লিয়াসে আলাদাভাবে কি তৈরি কি হবে? মাইটোসিস হবে। এটাও সমীকরণে এখানে মাইটোসিস হবে, এখানেও মাইটোসিস হবে। 4টা কোষ হবে। তাহলে এখান থেকে কয়টা হবে? 2টা নিউক্লিয়াস হবে, এখান থেকে 2টা হবে। এগুলো কি জানো না? মাইটোসিস যেমন হয়েছিল, মাইটোসিসের ধাপগুলো আবার এখানে হবে। বুঝতে পারছো? তাহলে সেম টু সেম না? সেম টু সেম কিনা? তো এইগুলো হবে। তো এখানে কি বলতো,
প্রধান কোষ থেকে 4টি কোষের তৈরি হলো, 2টি ছিল, 2টা থেকে আবার কত হবে, এখানে 4টে হবে। এটা মূলত মাইটোসিস কোষ বিভাজন। ওকে, প্রোফেজ 1 ধাপে। তো এখানে মেনলি দেখো আমরা এই মাইটোসিস 2 কে আবার কি ধাপ, মানে মায়োসিস 2 কে আমরা ধাপে কি প্রোফেজ 2 মেটাফেজ, এখানে কিন্তু প্রো মেটাফেজ দেই নাই, অ্যানাফেজ টেলোফেজ। তো এই যে প্রোফেজ ধাপে কি হয় আমরা কিন্তু আগেই জানি, পানি বিয়োজনে আবার পানি কি হবে, বিয়োজন হবে, নিউক্লিয়াসটি আকারে খাটো হবে, মোটা হবে, বর্ধিত হবে, রঞ্জক পদার্থ এবং কি রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আলোকন এবং চন্দ্রমন দেখা যাবে, এইগুলাই হবে। আগে যা হয়েছিল তাই। নিউক্লিয়ার মেমব্রেন এগুলো কি বিলুপ্তি ঘটবে। তো এগুলো আমি পড়াচ্ছি না, পড়াবো করতেছি না। তো বড়লি বুঝবা তোমরা এখন। এগুলাই আগের গুলাই কোনো পার্থক্য নেই, আগে যা যা করছিল তাই তাই হয়েছে। এই যেখানে দেখো তাই তাই ঘটে আর কি। মেটাফেজ 2, মেটাফেজ 2 দিয়ে কি হবে, এই যে মাছ বড় ভেঙে যাবে। এখানে তো স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, তাই না? হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্র ওইভাবে তৈরি হয় না, মাইটোসিস তো লাগবেই, তবে এইভাবে দেখানো হয় না আর কি। মানে তৈরি তো হবে মাইটোসিস যেহেতু হয়, সো এখানে এভাবে দেখানো হয় না আর কি। তাদের এখানে চলন ঘটে, এখানে কি করবে, প্রান্তিককরণ ঘটে, কিন্তু ওইভাবে স্প্লিন যন্ত্র কথা উল্লেখ নাই এখানে, বুঝছো, দরকার নেই। ওকে, ওখানে ওগুলো নাই, ওগুলো এখন বিজ্ঞানের গবেষণা করে যারা পরবর্তী বের করে বিস্তারিত, এগুলো নিয়ে বিস্তারিত গবেষণা করে নাই এখন, পরবর্তী দেখায় নেই, যেহেতু ওগুলো প্রাইমারি লেভেলে ছিল তো, আর ডিপলি গবেষণা করছে, এইগুলো হালকা উপরে ঝাপসা বলছে আর কি। তো যাই হোক, তো এইগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না, বুঝলাই তো কি, এখান থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে কোথা থেকে, ওই আগে থেকে আর মাইটোসিস থেকে আসবে। তো এগুলো একটু দেখে নিবা, তো জানো এগুলো মাইটোসিসের মধ্যে ঘটবে। তো এখন আমরা পড়বো হলো মায়োসিসের গুরুত্ব, এটা যে প্রশ্ন আসে গ নাম্বার, ঠিক আছে। ওকে, তো কি কি গুরুত্ব আছে একটু পড়ে নিবা। জনন কোষ সৃষ্টি আছে, আমরা জানি কি জনন কোষ বা গ্যামেট সৃষ্টি হয় মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে, এই জানি। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, যদি না হতো তাহলে কি আমাদের স্ত্রীর এবং মানে মাতা পিতার 2টা শুক্রাণু ডিম্বার মিলিত হয়ে কি হতো, ডাবল হয়ে যেত না, 2n থেকে 4n হয়ে যেত। প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, এটা পড়বা। বৈচিত্র্যের সৃষ্টি, ওই যে আমাদের ক্রসিং ওভার হওয়ার কারণে কি হয়, বৈচিত্র্যের সৃষ্টি হয়, অভিব্যক্তি ঘটে, ঠিক আছে। যে বৈচিত্র্য অভিব্যক্তি দ্বারা এগুলো একটু বলা, গ্যামেট সৃষ্টি বা ও বংশবৃদ্ধি। তারপরে জনক্রম ঘটে, জনক্রম বলতে কি বোঝায়, যে সকল জীবের জীবন চক্রে জনক্রম আছে সেগুলো কি করা হয় বলতো, মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। জনক্রম বলতে এই যে এটাই বংশক্রমে যে বৈশিষ্ট্যের ধারাবাহিকতা, অনেক কিছু আছে। ম্যান্ডেলের সূত্র আমরা একটু পরে জানবো, ম্যান্ডেল সূত্র সম্পর্কে আমরা পরে জানবো, একটা অধ্যায় আছে জিন তত্ত্বের একটা বিবর্তন একটা অধ্যায় আছে, ওখানে জানবো আমরা এগুলো নিয়ে, জনক্রম এইগুলো নিয়ে জানবো, ওই ব্যক্তি জানবো। তো এগুলো তোমাদের কথা হলো, তোমরা আগে নামগুলো মুখস্থ করবা, ঠিক আছে, নামগুলো মুখস্থ করবা, নামগুলো মুখস্থ করবা, একটু লিখতে পারলো, নামগুলো লিখতে পারলে অ্যান্সার হয়ে গেছে। ক্রসিং ওভার, এটা একটু পড়তে হবে, খ নম্বর জন্য আসে। আমরা দেখছিলাম না, কোথায় দেখছিলাম বলো তো, প্যাকাটিন, প্যাকাটিনে কি দেখছিলাম বলো তো, এই যে 2টা নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে বৈশিষ্ট্য, এই যে একটা অংশ কি হয়, ক্রস চিহ্ন হয়েছিল না, হয়েছিল কিনা, 2টা এখানে আমি দেখাই, এই যে দেখো 2টা নন সিস্টার ক্রোমাটিন, এই যে একটা, এই একটা, 2টা কি যুক্ত হয়েছে না, যুক্ত হওয়ার মধ্যে কি হয়েছিল বলতো, এক্স আকৃতির একটা গঠন তৈরি করছে না, এই যে একটা, এটাকে কি বলা হয়, কাইজমা, বহুবচনে কাইজমাটা বলা হয়, তাই না। ওকে, তাহলে এটা দেখো, এটাকে বলা হয় কি বলতো, ক্রসিং ওভার। তখন এদের মধ্যে কি হয়, এর মধ্যে আমাদের কি হয়, জিনের আদান প্রদান হয়। জিন আসলে কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যে তো থাকে, যেগুলো ক্রোমোজোমের একটা অংশ আদান প্রদান হয়, তো কিসের আদান প্রদান হয়, জিনের। এই জন্য বৈশিষ্ট্যে কি হবে, ভেরিয়েশন তৈরি হবে। এই দেখো 2টা একত্র হবে, আলাদা যখন হয়, দেখো এটার মধ্যে দেখো সাদাটার মধ্যে কালারটা চলে আসছে, তাই না, এবং কালারটার মধ্যে সাদা চলে গেছে, মানে এই যে একটা বৈচিত্র্য তৈরি হলো। এটা হলো আমাদের মেনলি কি বলতো, ক্রসিং ওভার, বুঝছো। তখন কি বলছো বলতো, মায়োসিস 1-এ প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া সমস্ত বা সমস্ত মানে কি, হোমোলোগাস পড়ছিলাম আমরা, ক্রোমোজোমের 2টি নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে অংশের বিনিময় হয় কি বলা হয়, ক্রসিং ওভার। পরীক্ষা আসে কয় নম্বরে, ক নম্বরে মস্ত করবো এটা, ক্রসিং ওভার কাকে বলে আমি ধরবো পরের দিন। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের কি হবে, জিনসমূহের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিঙ্ক জিনসমূহের মধ্যে নতুন সমন্বয় তৈরি হয়, যেহেতু চেঞ্জ হচ্ছে, কোডন চেঞ্জ হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তো পরিবর্তন হয়। এই যে এটা মনে রাখতে হয়, বিজ্ঞানীরা কিছু কিছু জায়গায় মনে রাখতে হয়, যেমন এই যে এটা থমাস হান্ট মার্গার, যেটাই বলো, মর্গার কি করে বলতো, তিনি সর্বতে, এই মর্গান কি করে,
তিনি সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। ঠিক আছে, তাহলে ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? হার্ন্ট মর্গান। এটা মনে রাখতে হবে। কত সালে? 1933 সালে। এটা একটু মনে রাখতে হবে। তিনি 33 সালে তিনি নোবেল পুরস্কার পান আর কি। আর এই যে এটা 1909 সালে তিনি এটা করেন। তাহলে ক্রসিং ওভার প্রক্রিয়ার কৌশল বা ক্রসিং ওভার প্রক্রিয়া বা কৌশল, এটা কিন্তু আমরা জানি কিভাবে হয়। প্রথমে কি বলতো, দুটি নন সিস্টার ক্রোমাটিড কি করবে? একই স্থানে বরাবর ভেঙে যায়। কিসের মাধ্যমে? এনজাইমটা ইম্পর্টেন্ট, এন্ডোনিউক্লিয়াস। এটা আগে পড়ে আসলাম না? এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম, এইগুলো এনজাইম এখানে কাজে লাগে। এন্ডোনিউক্লিয়াস এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম এগুলো কাটা ছেঁড়া করতে, ভাঙতে লাগে। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা এগুলো দেখবো শেষের দিকে। ঠিক আছে, পড়বো আমরা। পরে কি হবে? একটির সাথে অন্য একটি এনজাইম কি করবে? জুড়ে দিবে না? জোড়া দেখে লাইগেজ লাগায়। ঠিক আছে, ওকে। ফলে কি হবে? কাইজমা এক্স আকৃতির সৃষ্টি হয়। ওকে, শেষে কি হবে? প্রান্তিকরণের মাধ্যমে কি হবে? ক্রোমাটিডের বিনিময় শেষ হবে এবং ক্রসিং ওভার ফলে কি হবে? ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। যেহেতু ক্রোমোজোমের মধ্যে কি থাকবে? জিন থাকে। জিন এর বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবে চারিত্রিক পরিবর্তন ঘটে। এগুলো কিন্তু সহজ জিনিস, এগুলো বললাম। ক্রসিং ওভারের গুরুত্ব এবং তাৎপর্য এইগুলো গ নম্বরে আসে। তো বুঝতেই পারছো কি কি গুরুত্ব। চিত্রটা তো লাগবে। হ্যাঁ, চিত্র একটু লাগবে। এখানে দেখো ক্রসিং ওভারের ফলে আমাকে চিত্রগুলো অন করে দিবা তোমরা, মাইটোসিসের চিত্রগুলা আর মাইটোসিসের চিত্রগুলা, আর এখানে ওই যে প্রোফেজের চিত্রগুলো দিবা একটু। হ্যাঁ, প্রফেশনের চিত্র করে দিবা। মেইনলি প্যাকেটিং পড়তে একটু চিত্রটা লাগবে। ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। ওকে, জিনগত পরিবর্তন সাধনের ফলে কি হবে? শ্রেষ্ঠ জীবে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। দেখো, বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিগুলো কি আসে? বৈচিত্র্য আসে, সৃষ্টি হয় নতুন পরিবেশ টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় কি? নতুন প্রজাতিও সৃষ্টি হয়। এটা একটু বড় একটা জিনিস বলি, বিবর্তন একটা জিনিস আছে না? আচ্ছা, প্রতিকূল পরিবেশে যাদের মধ্যে বিবর্তন নাই তারা কিন্তু টিকে রাখতে পারে না পরিবেশের সাথে। ঠিক আছে, তো পরিবেশের সাথে টিকে থাকতে গেলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো টিকে থাকতে তারাই পারে যাদের হলো কি বিবর্তন সম্ভব। পরিবেশের সাথে খাপ খাই নিতে হয়। খাপ খাইতে গেলে কি হয়? জেনেটিক্যাল চেঞ্জ করতে হয়, জেনেটিক্যাল বৈচিত্র্য চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো এই যে একটা বিষয়, তো এটা কিন্তু অনেক ব্যাপার আছে। যেমন যে মরু অঞ্চলের প্রাণী একরকম, ওইগুলো কিন্তু আবার আমাদের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বসবাস করতে পারে না। তাহলে ওই এলাকার জন্য কিছু অ্যাডাপ্টেড হয়ে গেছে। ভালুক আছে না? ভালুক তো আমাদের এলাকায় তো পাওয়া যায়। তো এই ভালুক আর যে বরফ দেশে ভালুক থাকে একইভাবে ওরা এখানে থাকবে না, ওরা ওখানে থাকতে পারে না। ওরা ওখানে অ্যাডাপ্টেড হয়ে গেছে, অবস্থা হয়ে গেছে। দেখবা ওই যে সাইবেরিয়াতে আছে না, মানুষ বসবাস করে না, ওরা তুমি যাই কি সহজে বসবাস করতে পারবা? শেষ একদিনে একদম বরফ গুলো হয়ে যাবে, জমে যাবে। মানুষ পাবে একটু ট্রাই, মানুষ কিন্তু তুমি হঠাৎ করে পারবা না সহজে, মানে একটু কষ্ট করলে কষ্ট হলে পারবা, কিন্তু তোমার কিন্তু কষ্ট হয়ে যাবে। কিন্তু ওদের কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো এরকম একটা বিষয়। তো আমরা তো অনেকদিন থাকার পরে তখন কি হবে? অ্যাডাপ্টেড হয়ে যাবে। সেটা বললাম, প্রথম গিয়ে কষ্ট হয় না, এইটাই জীবগুলার এরকম হয়। যেমন আমরা জানি নোনা পানির উদ্ভিদ আছে, নোনা মাটির উদ্ভিদ আছে, তাই না? যেমন ওই যে মনে করো তোমার না, উদ্ভিদের কথা বলতেছি। যেমন সুন্দরবনের উদ্ভিদ গুলা যেগুলা, হ্যাঁ, ওইগুলা গাছে দেখবে কি শ্বাসমূল তৈরি হয়। কি তৈরি হয়? শ্বাসমূল বুঝো, শিকড় উপরে বের হয়ে আসে। তার মানে এখানে নিচে কি পায় না? পর্যাপ্ত পরিমাণ সারাদিন ভেজা থাকে, অক্সিজেন পায় না। সারাদিন ভেজা থাকে, নিচে কি পায় না? কাদামাটি থাকে তো একদম নিচে। তো এখানে জোয়ার ভাটার কারণে কাদামাটি বলে পরিবেশ, এখানে কি পায় না? অক্সিজেন পায় না। তখন বলতেছো যে ভাই তো অক্সিজেন কিসের? উদ্ভিদের কি অক্সিজেন লাগে? কার্বন ডাইঅক্সাইড লাগে না? অক্সিজেন লাগে, খাদ্য অক্সিজেন লাগে। যেমন কার্বন ডাইঅক্সাইড লাগে তেমন অক্সিজেনও লাগে। কি প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। সালোক সংশ্লেষণে কি লাগে? কার্বন ডাইঅক্সাইড। শ্বসনে কি লাগবে? অক্সিজেন লাগবে না? সেটার জন্য এই যে শ্বাসমূল বের হয় এভাবে, দেখছো না? মনে হয় গাছ কেটে সুন্দর, মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখা যায় মনে হয় গাছ কাটি গোড়াগুলো পড়ে আছে, কিন্তু আসলে এগুলো কি মূল উপর দিকে উঠে বৃষ্টি আসছে, তো শ্বাসমূল। তো দেখো ওইগুলা উদ্ভিদ কি আমাদের এখানে জন্মাবে এখন? তো ওদের এরকম একটা হয়েছে, তারা ওদের শ্বাসমূল তৈরি করার অভ্যাস আছে। মানে আমাদের এখানকার উদ্ভিদগুলো এখনো হবে না, হবে না, এটা তো শ্বাসমূল হয় না। একটা বিষয় মনে রাখতে হবে, ওইগুলো আমাদের এখানে হতে পারে, তখন ওরা লাভ হবে। আমাদের শ্বাসমূল লাগতেছে না তৈরি করা। ঠিক আছে, তখন এমনি হচ্ছে। ওকে,
ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ কি হবে নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবেই ফলিত উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয়। এটা আবার কৃত্রিম ভাবেও করা যায়, বুঝছো, জেনেটিক্যাল পরিবর্তন করা যায় আর কি। কৃত্রিম উপায়ে দেখো যে ক্রসিং ওভার ঘটিয়েও বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট কি আছে ভূমিকা রয়েছে। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে, কারণ ক্রোমোজোম দেহে জিনের রেখাকার বিন্যাস এবং অবস্থান প্রমাণে ক্রোমোজোমের ম্যাপিং বা ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। অনেক কিছু ব্যবহার আছে, ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করা হয় ক্রোমোজোমের মধ্যে। তখন এই যে একটা মানে জিন তো মনে করো একটা সিকোয়েন্সে থাকে, তো দেখা যায় নির্দিষ্ট একটা জায়গায় ওই জিনটা আছে, ওটা কেটে যদি স্থাপন করে যায় কাটলে, তাহলে আমরা দেখবো যে ওই মানে আসলে এত বড় একটা ক্রোমোজোমের মধ্যে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য কিন্তু একটা ক্রোমোজোম দেয় না, একটা জিন দেয়, ঠিক আছে, বা একাধিক জিন মিলে একটা কাজ করতে পারে। সো এই জিনটা যদি কোনোভাবে ট্রান্সফার করা যায়, তাহলে এই বৈশিষ্ট্য কিন্তু যার কাছে ট্রান্সফার করবো তারা কিন্তু ওই কাজটা করবে। ওই যে জিন প্রকৌশল, তাহলে এগুলো বলি, এটা পড়বা। জিন প্রকৌশল বিদ্যা যেটা আছে ওখানে কি করা হয়, রিকম্বিনেট ডিএনএ তৈরি করা হয়, যে পড়ছো কি না ছোট ক্লাসে পড়বা। তো এখানে দেখবো আমরা কি করা হয়, এখানে যে আমাদের কাঙ্ক্ষিত একটা কি করা হয়, জিন কালেক্ট করতে হয়। মনে করো আমি ইনসুলিন তৈরি করব, ইনসুলিন যে মনে করো জিনের কারণে তৈরি হয় 11 নম্বর জিনের টার্মিনাল পার্ট থেকে, আমাদের ক্রোমোজোমের টার্মিনাল পার্ট থেকে আমি একটা জিন নেওয়া হয়, ওটা কি করা হয়, কাটা হয়, রেস্ট্রিকশন দিয়ে কাটা হয়, কেটে কি করা হয় একটা ব্যাকটেরিয়া প্লাজমিড। হ্যাঁ, তো ব্যাকটেরিয়া একটা কি করা হয় বলো তো, প্লাজমিড, একটা প্লাজমিড না হয়, আমরা জানি এটা প্লাজমিড, ডিএনএ কি বলা হয়, প্লাজমিড বলা হয়, গোলাকার। তো ওখানে কি করা হয়, এটা প্লাজমিড ডিএনএ মনে করো, এটা একটা এই যে কাটা হয়, কি করা হয়, কাটাটা হয় সেইভাবে কাটা হয়, একটা খাপ তৈরি করে, মনে করো এটা এইভাবে কাটা হলো, এটা অংশ এইভাবে, এটা এই অংশ এইভাবে মনে করো, এইভাবে কাটা হয়, ঠিক আছে। আরেকটা কি হবে তাহলে, এখানে তাহলে এটা উঠলো কাটা হয়, ওইভাবে বসাই দেওয়া হয়, দেওয়ার পরে কি করে এটা ক্লোনিং করা হয়, আবার ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে কি করা হয়, ব্যাকটেরিয়া প্রজনন ঘটানো, হ্যাঁ ক্লোনিং করা হয়, অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি হবে। তো ওইগুলো তাহলে অনেক অনেক আমাদের কি হলো, জিন তৈরি হলো না, ওইগুলো আবার কি করা হয়, ওইগুলোর মাধ্যমে তাহলে ওই জিনিসটা তৈরি করা যায় গেল আর কি, জিন দিয়ে। তো এইভাবে অনেক কি করা হয়, জেনেটিক প্রকৌশলের মধ্যে ব্যবহার করা হয় থাকে আর কি। তো এগুলো আমরা পরে জানবো, শিখবো। তো এগুলো অনেক কাজ করা হয়, তো এগুলো পড়বা যাতে লেখার মতো করে পড়তে পারো, একদম হুবহু মুছতে পারার মতো না, তবে লিখতে যত পারো তোমরা একটু এভাবে ভালো করে কয়েকবার পড়বা। আর এগুলো খ নাম্বারের জন্য মাইটোসিস মাইসিসের মধ্যে পার্থক্য কি কি আছে আমি পড়াই দেবো না, এগুলো পার্থক্য আশা করে লিখতে পারবা, এবার রিডিং দিলে বলতে পারবো, বুঝতে পারবা। এগুলো গ নাম্বারও আসে, আবার খ নাম্বারও আসে, বুঝতে পারছো, গ নাম্বারও কিন্তু দেয়। আবার এখানে দিলে কয়টা দেওয়া লাগবে, দিবা 7-8টা করে, দেখো এখানে কয়টা করে আছে বলো তো, 12টা আছে, 14টা আছে, 7-8টা দিবা, 8-9টা মেইনলি খ নাম্বারে দিবে তোমাদের, খ নাম্বার আসলে দুইটা শুধু খ নাম্বারে, 5-6টা তো দেওয়া লাগবে, খ নাম্বার 6টা দেওয়া লাগবে, খ নাম্বার 2 লাইনে হয়, 2 নাম্বারে খ লাইনে অ্যানসার হয়ে যায়, খ এর অ্যানসার তিনটা 6টা দিলে তো হয়ে যায়, 3টা দিয়ে হবে না, 5টা দেওয়া লাগবে, 5 গুণ 10 টা হয়। পার্থক্য মানে কি, দুই পাশে মিলে তো একটা হয়, পার্থক্য দুইটা হলো, কারণ এক বলে একটা, এর একটা বিপরীত বল লাগবে, তো এটা বলে একটা হলো তোমার পার্থক্য বৈশিষ্ট্য লিখে দিয়ে। ওকে, তাহলে এগুলা পড়লা, দুইটার বৈশিষ্ট্য লিখে তাও তো পার্থক্য, ক্রোমোজোম এবং জিনের মধ্যে পার্থক্য মিলিয়ে দেশ তাইলে হবে, এই যে এটা আসার মতো, যেমন 5টা করে আছে, 5টা করে মোটামুটি দেওয়া লাগবে, বুঝছো। এই যে একটা আদর্শ একটা খ নাম্বারের কোশ্চেন, বুঝছো, আদর্শ খ নাম্বার এটাই দিতে পারে তুলে, তো এটা তোমাকে লিখতে হবে। যদি আমি কোন লিখিত পরীক্ষা নেই মনে করি এটাই দিয়ে দিলাম, এই যে এটা এমসিকিউ আসতে পারে যে পেঁয়াজে কি থাকে, মূলে 16টি ক্রোমোজোম থাকে। ওকে, তো শেষ তোমাদের অধ্যায়, বুঝছো। তোমরা একটা কাজ করো, অধ্যায় শেষে এই যে সার সংক্ষেপগুলো একটু পড়ে নিবা, বুঝছো। হ্যাঁ, ওগুলো লেখা থাকে সংক্ষিপ্ত ভাবে। আর একটা এই যে এগুলো লিখবা, এই অধ্যায়ের দক্ষতা অর্জন, এমসিকিউর মতো এগুলো কাজে লাগবে, বুঝছো। প্রতিটা বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শেষে এগুলো থাকে, বুঝছো। এগুলো পড়বা, এগুলো অনেক উপকারী। তো শেষ পড়া, দেখো এমসিকিউ একটা দেখি, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে বলো তো, মেটাফেজ। মাইটোসিস অ্যানাফেজের বৈশিষ্ট্য হলো কি বলতো, অপত্য ক্রোমোজোম সৃষ্টি।
অপত্য ক্রোমোজোম গুলো মেরুমুখী চলতে শুরু করা, ঠিক আছে, এক দুই এবং নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত, না, এক দুই। বিলুপ্ত হয়ে যায়। এক আর দুই